বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস এম সুমন, চিফ মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব সুপার স্পেশালাইজড হসপিটাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আজকে আমি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত কথা বলতে চাই, যার বিষয়ে প্রত্যেকের সম্যক জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। সাধারণত মেডিকেল ল্যাবরেটরিতে আগত বিভিন্ন রোগীর বিভিন্ন টেস্ট কার্যক্রম সম্পন্নের জন্য আমরা রোগী থেকে রক্ত এবং প্রস্রাব সহ বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে থাকি। পরবর্তীতে এইসব নমুনা ল্যাবরেটরিতে যথাযথভাবে যথাযথ প্রক্রিয়ায় টেস্ট কার্যক্রম সম্পন্ন শেষে আমাদেরকে রোগীকে একটি মানসম্মত টেস্ট রিপোর্ট প্রোভাইড করতে হয়। উল্লেখ্য, একজন রোগীর অ্যাকিউরেট, রিলায়েবল এবং কনসিস্টেন্ট টেস্ট রিপোর্ট প্রদানের স্বার্থে ল্যাবরেটরি অপারেশনসের বিভিন্ন অ্যাক্টিভিটিস যাতে সঠিকভাবে মেনটেন করা হয়, সেক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে কাজ করে। আমরা যদি ল্যাবরেটরিতে কোয়ালিটি কন্ট্রোল সঠিকভাবে ইনশিওর করতে না পারি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইরোর, মিসডায়াগনোসিস এবং ইভেন পেশেন্ট হার্ম, অর্থাৎ রোগীর বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, অর্থাৎ একজন রোগী সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। ল্যাবরেটরির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রেগুলেটরি বডিজ, সংক্ষেপে যাকে CLIA, ক্লিয়া অর্থাৎ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ইমপ্রুভমেন্ট অ্যামেন্ডমেন্টস এর রেগুলেশনস অনুযায়ী মেডিকেল ল্যাবরেটরিতে কোয়ালিটি কন্ট্রোল সাধারণত তিনটি ফেজে বিভক্ত। নাম্বার 1, প্রি অ্যানালাইটিক্যাল ফেজ; নাম্বার 2, অ্যানালাইটিক্যাল ফেজ; অ্যান্ড লাস্ট ওয়ান, পোস্ট অ্যানালাইটিক্যাল ফেজ। আমি এখন এই তিনটি ফেজের বিষয়ে আপনাদেরকে একটু রাব আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। প্রি অ্যানালাইটিক্যাল ফেজ, এই ফেজটি সবচেয়ে বেশি ভালনারেবল ফেজ। এই ফেজে সবচেয়ে বেশি ক্রস কন্টামিনেশন হয়ে থাকে। ক্লিয়া এর মেসেজ অনুযায়ী অ্যাবাউট 60-70% ইরোর সাধারণত এই ফেজে হয়ে থাকে। এই ফেজটি মূলত একজন রোগী থেকে সঠিকভাবে স্যাম্পল কালেকশন, সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় রোগীর স্যাম্পলসমূহ ল্যাবরেটরিতে ট্রান্সপোর্ট করা এবং প্রয়োজনে স্যাম্পলসমূহ সঠিক তাপমাত্রায় সঠিকভাবে ল্যাবরেটরিতে প্রিজার্ভ করা। এই ফেজে সঠিকভাবে ব্লাড স্যাম্পল কালেকশনের কাজটি একজন ফ্লেবোটোমিস্ট দক্ষতার সাথে সম্পন্ন করে থাকেন। নাম্বার 2, অ্যানালাইটিক্যাল ফেজ। এই ফেজটি মূলত অ্যাকচুয়াল টেস্টিং প্রসেসকে বোঝানো হয়, অর্থাৎ রোগীর নমুনাসমূহ ল্যাবরেটরিতে বিভিন্ন অ্যানালাইজার বা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে টেস্ট কার্যক্রম সম্পন্ন করাকে বোঝানো হয়। এই কাজটি ল্যাবরেটরিতে একজন স্কিল্ড মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে থাকেন। ক্লিয়া এর মেসেজ অনুযায়ী অ্যাবাউট 7-13% ইরোর সাধারণত এই ফেজে সংঘটিত হয়। লাস্ট ওয়ান, পোস্ট অ্যানালাইটিক্যাল ফেজ। একজন রোগীর টেস্ট কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সেই টেস্ট রেজাল্ট সঠিকভাবে ইনপুট দেয়া ল্যাবরেটরি কনসালটেন্ট কর্তৃক টেস্ট রেজাল্ট সঠিকভাবে কোরিলেশন কিংবা ইন্টারপ্রিটেশনের মাধ্যমে টেস্ট রেজাল্ট ইভালুয়েশন করা, ফাইনালি টেস্ট রিপোর্টিং করা এবং যথাযথভাবে অর্থাৎ যথাসময়ে একজন রোগীকে সঠিক রিপোর্ট সঠিক রোগীকে প্রদান করার নিশ্চয়তা বিধান করা, এটি হচ্ছে পোস্ট অ্যানালাইটিক্যাল ফেজের অন্তর্ভুক্ত। এই কাজটি মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালরা খুবই সতর্কতার সাথে সম্পন্ন করে থাকেন। এখন আমি প্রি অ্যানালাইটিক্যাল ফেজ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। প্রি অ্যানালাইটিক্যাল ফেজ হচ্ছে বিস্তারিত তথ্য সমৃদ্ধ। সাধারণত একজন রোগী থেকে তার বিভিন্ন টেস্টের চাহিদা অনুযায়ী এবং টেস্টের ধরন অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল কালেকশন টিউবে রক্ত সংগ্রহ করে থাকি। এখন কোন টিউবের পরে কোন টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা এবং সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, যেটাকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় অর্ডার অফ ড্র। স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে অর্ডার অফ ড্র মেনটেন করা অত্যন্ত অপরিহার্য।
কারণ এই স্যাম্পল কালেকশন টিউবের মধ্যে বিভিন্ন ধরনের টিউবে বিভিন্ন ধরনের অ্যাডিটিভ থাকে। অ্যাডিটিভ হচ্ছে ওয়ান টাইপ অফ কেমিক্যাল। এটা অ্যান্টিকোয়াগুল্যান্ট হতে পারে, ক্লোড অ্যাক্টিভেটর হতে পারে, অথবা প্রিজারভেটিভ হতে পারে, যার কাজ হচ্ছে টু স্টাবলাইজ, টু সেপারেট অর টু প্রিজার্ভ ব্লাড স্যাম্পলস ফর অ্যাকুরেট টেস্টিং। অর্থাৎ এই অ্যাডিটিভ ক্যারি ওভার যাতে না হয়, অর্থাৎ এক টিউবের কেমিক্যাল যাতে অন্য টিউবের মধ্যে ঢুকে কন্টামিনেশন তৈরি করতে না পারে, যেটাকে আমরা ক্রস কন্টামিনেশন বলে থাকি। এই ক্রস কন্টামিনেশন প্রিভেনশন করার ক্ষেত্রে অর্ডার অফ ড্র অনুসরণ করা একান্ত গুরুত্বপূর্ণ। এর ফলে টেস্ট রেজাল্টের যে ইন্টারফারেন্স হয় সেটি কমে আসে। আমি অর্ডার অফ ড্র বিস্তারিতভাবে বলার আগে আমি স্যাম্পল কালেকশন টিউবসগুলোর বিষয়ে একটু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আমরা সাধারণত ল্যাবরেটরিতে ইটিএস অর্থাৎ ইভাকুয়েটেড টিউব সিস্টেম এর মাধ্যমে আমরা রোগী থেকে ব্লাড স্যাম্পল কালেকশন করে থাকি। এই ইভাকুয়েটেড টিউব সিস্টেম এর 3টি কম্পোনেন্টস রয়েছে। নাম্বার 1 এটা হচ্ছে ইভাকুয়েটেড টিউব, নাম্বার 2 এটা হচ্ছে নিডল হোল্ডার, নাম্বার 3 এটা হচ্ছে মাল্টি স্যাম্পল সিরিঞ্জ। এই ইভাকুয়েটেড টিউবকে ভ্যাকুটেইনার টিউবও বলা হয়ে থাকে, কারণ এর মধ্যে ভ্যাকুয়াম বা শূন্যতা থাকে, যার ফলে একজন রোগীর ভেন থেকে নির্দিষ্ট পরিমাণ ব্লাড এই টিউবের মাধ্যমে সহজেই প্রবেশ করে। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এটার অনেক বেনিফিশিয়ারি দিক রয়েছে। আমরা একজন রোগীর বিভিন্ন টেস্টের জন্য বিভিন্ন টিউবে এই একটি মাত্র নিডল ব্যবহার করে আমরা ব্লাড স্যাম্পল কালেকশন করে থাকি। এখন দেখুন, এই স্যাম্পল কালেকশন টিউবগুলো দেখতে একই রকম হলেও এদের কম্পোজিশন, এদের মেকানিজম এবং এদের ইউজ সম্পূর্ণ ডিফারেন্ট। আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসি, এই যে আপনার টিউবটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্পল অথবা ল্যাভেন্ডার স্টপার। ল্যাবরেটরিতে এই টিউবটি সিবিসি টিউব নামে পরিচিত। এই টিউবের মধ্যে এক ধরনের কেমিক্যাল থাকে, সেটি হচ্ছে ইডিটিএ, ইথিলিন ডায়ামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এই ইডিটিএ দুই ধরনের হয়, একটা হচ্ছে K2 ইডিটিএ আর একটা হচ্ছে K3 ইডিটিএ, অর্থাৎ ডাইপটাশিয়াম ইডিটিএ এবং ট্রাইপটাশিয়াম ইডিটিএ। এই ইডিটিএ রোগীর রক্তের মধ্যে থাকা ক্যালসিয়ামের সাথে বাইন্ড হয়, এর ফলে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ হয়। আমরা সাধারণত এই টিউবে যেসব টেস্টের জন্য ব্লাড কালেকশন করি, নাম্বার 1 হচ্ছে সিবিসি, পিবিএফ, হিমোগ্লোবিন, ইএসআর, HbA1c, কিছু মলিকুলার বায়োলজিক্যাল টেস্ট অ্যাজ লাইক HLA-B27, HBV-DNA, HCV-RNA ইত্যাদি বিভিন্ন টেস্টের জন্য আমরা এই টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করে থাকি। এছাড়া ব্লাড ব্যাংকে ব্লাড গ্রুপিংয়ের কাজে আমরা এই টিউবে স্যাম্পল কালেকশন করে থাকি। এরপর আসি লাইট ব্লু স্টপার। এই টিউবটিকে সোডিয়াম সাইট্রেট টিউব বলা হয়, আমরা ল্যাবরেটরিতে কমনলি এটাকে পিডি টিউব হিসেবে বলে থাকি। এই টিউবের মধ্যে সোডিয়াম সাইট্রেট থাকে, অর্থাৎ 3.2% অথবা 3.8% সোডিয়াম সাইট্রেট থাকে। এই সোডিয়াম সাইট্রেট রোগীর রক্তের মধ্যে থাকা ক্যালসিয়ামের সাথে বাইন্ড হয় এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। এই টিউবটি যেসব টেস্টের জন্য ব্যবহার করা হয়, কোয়াগুলেশন স্টাডিজ অথবা কোয়াগুলেশন প্রোফাইল টেস্ট অ্যাজ লাইক পিটি, এপিডিটি, ডিডাইমার, এফডিপি, অ্যান্টিথ্রম্বিন ইত্যাদি বিভিন্ন কোয়াগুলেশন টেস্টের জন্য এই টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়। এরপর আমরা আসি ল্যাবরেটরিতে বহুল পরিমাণে যে টিউবটির ব্যবহার ঘটে সেটি হচ্ছে রেড স্টপার। এটা আবার গোল্ড স্টপার এর হয়ে থাকে। এর মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ক্লোড অ্যাক্টিভেটর আর একটা হচ্ছে জেল। আমরা রুগী থেকে রক্ত এই টিউবে সংগ্রহ করার পর যখন আমরা ল্যাবরেটরিতে সেন্ট্রিফিউজ করি, তখন এই জমাট বাঁধা রক্ত থেকে আমরা সিরাম পাই। এখন জেলের কাজ কি? জেল ল্যাবরেটরিতে স্যাম্পল সেন্ট্রিফিউজ করার পর যে সিরাম এবং প্লাজমা আছে, এই সিরাম এবং প্লাজমাকে এই জেলটা পৃথক করে রাখে। সাধারণত ল্যাবরেটরিতে আমরা বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি, সিরোলজি এবং হরমোন
টেস্টের ক্ষেত্রে এই টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করে থাকি। এছাড়া ব্লাড ব্যাংকে ক্রস ম্যাচ করার ক্ষেত্রে আমরা এই টিউবে স্যাম্পল কালেকশন করি। এরপর আর একটা টিউবের কথা বলবো, এই টিউবটা আমার সংগ্রহে নাই, এটা হচ্ছে গ্রিন স্টপার, যেটাকে হেপারিন টিউব আমরা বলে থাকি। এর মধ্যে সোডিয়াম হেপারিন এবং লিথিয়াম হেপারিন থাকে। এরা আবার রোগীর রক্তের সাথে বিক্রিয়া করে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। এই হেপারিন টিউবটি খুব কম পরিমাণে ল্যাবে ব্যবহার হয়। সাধারণত ইলেকট্রোলাইট টেস্টিং এবং এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস এই টেস্টের ক্ষেত্রে এই টিউবে ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হয়। আর একটা অতি পরিচিত টিউব হচ্ছে গ্রে টিউব, গ্রে স্টপার। এটাকে আমরা ল্যাবরেটরিতে কমনলি ব্লাড সুগার টিউব বলে থাকি। এই টিউবের মধ্যে দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড এবং পটাশিয়াম অক্সালেট। সোডিয়াম ফ্লোরাইড অ্যান্টিগ্লাইকোলাইটিক এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ একজন রোগীর রক্তের মধ্যে থাকা যে গ্লুকোজ, এই গ্লুকোজের কনসেন্ট্রেশন বা গ্লুকোজ যাতে গ্লাইকোলাইসিস না হয়, গ্লুকোজ ব্রেকডাউন না হয়, কনসেন্ট্রেশন কমে না যায়, সেক্ষেত্রে এই গ্লুকোজটাকে প্রিজার্ভ করার দায়িত্ব নেয় সোডিয়াম ফ্লোরাইড। আবার এর মধ্যে যে পটাশিয়াম অক্সালেট আছে, এটি রোগী রক্তের সাথে বিক্রিয়া করে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। এই টিউবে যেসব টেস্টের জন্য রক্ত নেওয়া হয়, ব্লাড সুগার টেস্ট অ্যাজ লাইক ফাস্টিং ব্লাড সুগার, তারপর র্যান্ডম ব্লাড সুগার আফটার 1 আওয়ার, আফটার 2 আওয়ার, ল্যাকটেট যেটাকে আমরা ল্যাকটিক অ্যাসিড টেস্ট বলি, এই সব টেস্টের ক্ষেত্রে এই সুগার টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়। আর একটা টিউব সম্পর্কে বিস্তারিত বলার বাকি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিউব, এটাকে বলা হয় ব্লাড কালচার বোতল। ব্লাড কালচার বোতল বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে অটোমেটেড ব্লাড কালচার বোতল, আর একটা হচ্ছে কনভেনশনাল ব্লাড কালচার বোতল। এটা হচ্ছে কনভেনশনাল ব্লাড কালচার বোতল, এটা হচ্ছে অটোমেটেড ব্লাড কালচার বোতল। এই ব্লাড কালচার বোতলে সাধারণত বিভিন্ন ধরনের মিডিয়া থাকে। এই মিডিয়া হচ্ছে কি ওয়ান টাইপ অফ ফুড ফর দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ এই মিডিয়ার মধ্যে যেসব নিউট্রিয়েন্টস থাকে, এই নিউট্রিয়েন্টসগুলো অর্গানিজম খেয়ে তার গ্রোথ ঘটায়। পরবর্তীতে আমরা রোগীর ব্লাড টেস্ট করার মাধ্যমে, কালচার টেস্ট করার মাধ্যমে আমরা সেই অর্গানিজমগুলো ডিটেকশন করতে পারি। এটা টেস্ট করার জন্য খুবই সেন্সিটিভ। অলওয়েজ এই ব্লাড কালচার বোতলগুলো স্টেরাইল রাখতে হয়, কন্টামিনেশন ফ্রি রাখতে হয়, খুবই সতর্কতার সাথে আমাদের ব্লাড স্যাম্পল কালেকশন করতে হয়। এখন আমরা আসি অর্ডার অফ ড্র, অর্থাৎ একজন পেশেন্টের বিভিন্ন ধরনের টেস্ট থাকতে পারে। তার এই বিভিন্ন টেস্টের ধরন অনুযায়ী আমাদের কোন টিউবের পরে কোন টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে, যেটা পূর্বেই বলেছি, যেটা নীতিমালা আছে, যেটাকে অর্ডার অফ ড্র বলা হয়। আমি এখন সেটা বিষয়ে আলোচনা করব। এই অর্ডার অফ ড্র মনে রাখার জন্য আমাদের একটা নিউমনিক্স আছে, সেটা হচ্ছে বিউটিফুল লেডি রিয়েলি গিভস লাভ গ্রেসফুলি, অর্থাৎ বিউটিফুল এই বিতে হচ্ছে কি প্রথমে আমাদের ব্লাড কালচার বোতলে স্যাম্পল কালেকশন করতে হবে। তারপর হচ্ছে লেডিতে হচ্ছে লাইট ব্লু, অর্থাৎ সোডিয়াম সাইট্রেট, যেটাকে আমরা পিজি টিউব বলি, এটাতে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে। এরপরে আমাদের রেড টিউব, অর্থাৎ যেটাতে ক্লোড অ্যাক্টিভেটর থাকে, এই রেড টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে। তারপর আমাদের গ্রিন টিউব, যেটাকে হেপারিন টিউব বলা হয়, সেটা আমার সংগ্রহে নাই। এরপর ল্যাভেন্ডার টিউবে আমাদের ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে, যেটাকে আমরা সিবিসি টিউব বলে থাকি। এবং লাস্ট আমাদের সুগার টিউব অর্থাৎ গ্রে টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে। এই ক্রমটা মনে রাখার জন্য আমি আমারও নিউমনিক্সটা বলে দিচ্ছি। বিউটিফুল লেডি রিয়েলি গিভস লাভ গ্রেসফুলি। আমি আবারও বলি, প্রথমে আমাদের ব্লাড কালচার বোতলে স্যাম্পল কালেকশন করতে হবে, তারপর লাইট ব্লু অর্থাৎ সোডিয়াম সাইট্রেট পিডি টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে, তারপর আমাদের রেড টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে, তারপর গ্রিন বা হেপারিন টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে, তারপর আমাদের সিবিসি টিউব, যেটাকে আমরা ল্যাভেন্ডার টিউব বলে থাকি, ইডিটিএ টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে, এবং লাস্টলি আমাদেরকে গ্রে অর্থাৎ সুগার টিউবে ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে।
এখন যদি আমরা রোগী থেকে রক্ত সংগ্রহের সময় রক্ত কালেকশনের যে কারেক্ট মেথড, যাকে আমরা অর্ডার অফ ড্র বা সুনির্দিষ্ট নির্দেশনা আমরা যদি সঠিকভাবে ফলো না করি, সেক্ষেত্রে কী কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, এই বিষয়টা আপনাদেরকে আমি একটু সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। সাধারণত অর্ডার অফ ড্র অনুযায়ী রেড ভায়ালে পরে সিবিসি ভায়ালে ব্লাড কালেকশন করার নিয়ম, কিন্তু আমরা ভুলবশত যখন রেড টিউবের আগে সিবিসি ভায়ালে ব্লাড স্যাম্পল কালেকশন করি, তখন কী ধরনের সমস্যার সৃষ্টি হয় সেটা আমরা একটু লক্ষ্য করি। এই সিবিসি টিউবের মধ্যে আমরা জানি যে ইডিটি আছে, ইডিটি এর মধ্যে কী থাকে, ডাইপটাশিয়াম এবং ট্রাইপটাশিয়াম থাকে, অর্থাৎ পটাশিয়াম থাকে। এখন এই সিবিসি ভায়ালে এই নিডিল প্রবেশ করার কারণে এই নিডিল ইডিটি এর সংস্পর্শে আসে। এই একই নিডিল যখন আমরা রেড ভায়ালে প্রবেশ করাবো, তখন ওই ইডিটিএ রেড ভায়ালের সংস্পর্শে আসে, অর্থাৎ রোগীর রেড ভায়ালে যে রক্ত থাকে সেটার সংস্পর্শে আসে, যার ফলে কি হয়, এই ইডিটিএ রোগীর রক্তে থাকা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে, যার ফলে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বা লেভেল এটা ডিক্রিজড হয়, এটা কমে যায়। অপরদিকে এই ইডিটিএ এখানে প্রবেশ করার কারণে এর মধ্যে পটাশিয়াম থাকে, যার কারণে পটাশিয়ামের লেভেলটা ইনক্রিজড হয়, পটাশিয়ামের লেভেলটা বেশি দেখায়, যা একজন রোগীর মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এখন আর একটা গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলি, সেটি হচ্ছে এই টিউবগুলোতে যদি আগে ব্লাড স্যাম্পল কালেকশন করি, তারপরে যদি আমরা এই ব্লাড কালচার ভায়ালে ব্লাড স্যাম্পল কালেকশন করি, তাহলে কী কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এই কালচার বদলে আমরা জানি যে মিডিয়া আছে। এখন এই বাটারফ্লাই নিডল যখন একজন রোগীর দেহে বা ভেনের মধ্যে পুশ করা হয়, তখন এই সুচ বা নিডল এর মধ্যে পেশেন্টের স্কিনের মাধ্যমে জীবাণু আমাদের এই কালচার বোতলে চলে আসে। তখন একজন রোগীর রক্তে যদি কোনো ধরনের মাইক্রো অর্গানিজম না থাকে, কিন্তু এই কন্টামিনেশন হওয়ার কারণে আমরা কালচার টেস্ট করার পরে ওই রোগীর রক্তে আমরা গ্রোথ দেখতে পাই, অর্থাৎ কোনো মাইক্রো অর্গানিজমের গ্রোথ চলে আসে। এটাকে বলা হচ্ছে ফলস পজিটিভ, অর্থাৎ রোগীর রক্তে কোনো মাইক্রো অর্গানিজম ছিল না, কিন্তু কন্টামিনেশনের কারণে আমরা মাইক্রো অর্গানিজম ডিটেকশন করি, যা রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ। এর ফলে ডাক্তার ভুলবশত রোগীকে অ্যান্টিবায়োটিক দেয়, পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। তারপর আসি, এই নিডিল যখন আমরা বিভিন্ন স্যাম্পল কালেকশন টিউবের মধ্যে ঢুকাই, তখন কি হয়, এই টিউবের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডিটিভ থাকে, এই অ্যাডিটিভগুলো এই নিডিলের সংস্পর্শে আসে, ফলে পরবর্তীতে যখন আমরা কালচার ভায়ালে রক্ত সংগ্রহ করি, তখন এই অ্যাডিটিভগুলো কালচার ভায়ালের মধ্যে ঢুকে পড়ে। এই অ্যাডিটিভগুলো কালচার ভায়ালের মধ্যে ঢুকে কি করে, রোগীর রক্তে যদি মাইক্রো অর্গানিজম থাকে, এই মাইক্রো অর্গানিজমটাকে কী করে, সে তার গ্রোথকে, তার বংশ বৃদ্ধিকে সে অক্ষম করে দেয়, সে রোধ করে, যার ফলে একজন রোগীর রক্তে যখন মাইক্রো অর্গানিজম থাকে, কিন্তু এই কন্টামিনেশনের কারণে সেই মাইক্রো অর্গানিজমটা কালচার টেস্ট করার পরে আমরা দেখতে পাই না। এটাকে বলা হচ্ছে ফলস নেগেটিভ রেজাল্ট, যেটা রোগীর সঠিক রোগ নির্ণয়ের অন্যতম বাধা। আর একটা বিষয়ের কথা বলি, সাধারণত ল্যাবরেটরিতে অনেক সময় অ্যারোবিক কালচার বোতল এবং অ্যানারোবিক কালচার বোতল থাকে, অর্থাৎ অ্যারোবিক যে অর্গানিজম সেটা দেখার জন্য আমরা অ্যারোবিক কালচার বোতল ইউজ করি, এবং অ্যানারোবিক অর্গানিজম সেটা দেখার জন্য আমরা অ্যানারোবিক কালচার বোতল ইউজ করি, অর্থাৎ ডিজায়ারেবল মাইক্রো অর্গানিজম ডিটেকশন করার ক্ষেত্রে আমরা এই কালচার বোতল ইউজ করে থাকি। এখন এই বিভিন্ন টিউবে যখন এই বাটারফ্লাই নিডলটা প্রবেশ করানো হয়, তখন এর মধ্যে বাতাস ঢুকে যায়। এখন অ্যারোবিক অর্গানিজম কী এবং অ্যানারোবিক অর্গানিজম কী সেটা একটু বলার চেষ্টা করি। যেসব মাইক্রো অর্গানিজম অক্সিজেনের উপস্থিতিতে গ্রো করে, সেগুলো হচ্ছে অ্যারোবিক মাইক্রো অর্গানিজম।
আর যেসব মাইক্রো অর্গানিজম অক্সিজেনের উপস্থিতি ছাড়াই গ্রো করে সেটা হচ্ছে অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম। এখন বিভিন্ন স্যাম্পল কালেকশন টিউবে এই বাটারফ্লাই নিডল প্রবেশ করার কারণে এর মধ্যে এয়ার ঢুকে যায়, বাতাস ঢুকে যায়। এখন যদি এই এয়ারযুক্ত বাটারফ্লাই নিডল আমরা যদি অ্যানারোবিক কালচার বোতল, অর্থাৎ যেখানে বাতাস থাকে না, সেখানে যদি আমরা প্রবেশ করাই, তাহলে কি হবে, ওই বাতাসবিহীন কালচার বোতলে বাতাস ঢুকে যাবে। এর ফলে আমরা কি অ্যানারোবিক অর্গানিজম অর্থাৎ ডিজার্ট অর্গানিজম আমরা ডিটেকশন করতে পারবো না কন্টামিনেশনের কারণে। এই জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট কালচার বোতলে আমাদের ব্লাড স্যাম্পল কালেকশন করতে হয়, যাতে এই বাটারফ্লাই নিডলের মধ্যে কোনো ধরনের বাতাস ঢুকে না পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীবাণু শনাক্তকরণে বড় ধরনের ব্যর্থতা দেখা দেয়। এই জন্য অর্ডার অফ ড্র অত্যন্ত অপরিহার্য। আমরা দেখতে পেলাম যে অর্ডার অফ ড্র যদি আমরা ভালোভাবে অনুসরণ না করি, তাহলে কি হবে, এই যে বিভিন্ন ধরনের এডিটিভ, তখন কি হবে, বিভিন্ন ধরনের টিউবে ঢুকে হিমোলাইসিস সৃষ্টি করবে, যা সঠিক টেস্ট রেজাল্ট পাওয়ার অন্যতম বড় বাধা। তাহলে সংক্ষেপে আমি যদি বলি যে অর্ডার অফ ড্র এই জন্য গুরুত্বপূর্ণ, আপনার এই অর্ডার অফ ড্র অনুসরণ না করার কারণে আপনার ভুল রোগ নির্ণয় হচ্ছে, মিস ডায়াগনোসিস আছে। সঠিক টেস্ট বা সঠিক ডায়াগনোসিসের জন্য আমাদেরকে বারবার ল্যাব থেকে রিপিট স্যাম্পল চাওয়া হয়। এর ফলে আমাদের চিকিৎসাতে বিলম্ব হয়, অর্থাৎ আমাদের বা পেশেন্টের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং যদি আমি কনক্লুশন টানি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে অর্ডার অফ ড্র অর্থাৎ একজন রুগী থেকে স্যাম্পল সঠিকভাবে কালেকশন, এটা শুধু ল্যাবরেটরির নিয়ম না, এটা একজন রুগীর সঠিক চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অপরিহার্য। সবাই ভালো থাকবেন। এরপরে আমি প্রি অ্যানালাইটিক্যাল ফেজের অন্যান্য ইনস্ট্রাকশন নিয়ে হাজির হব।